আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দি জাকির হোসেন শোতে। আমি জাকির হোসেন আপনাদের সঙ্গে রয়েছি এবং আজকেও আমাদের সঙ্গে ২ জন গেস্ট রয়েছেন। একজন বুবলি সাহা, অন্যজন রাজীব কায়সার। আমাদের অতিথিদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে পরিচয় করিয়ে দিচ্ছি। তার আগে জানিয়ে রাখি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কিভাবে বাবা-মায়ের সম্পর্ক শিশুদের মানসিক বিকাশে প্রভাব ফেলে। পডকাস্টের শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের পডকাস্টটি স্পন্সর করেছে tripshiptask.com নামে একটি প্ল্যাটফর্ম। tripshiptask.com একটি ব্যতিক্রমধর্মী ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ যেখানে বিভিন্ন প্রফেশনের মানুষ সাইন আপ করে এবং তাদের এনআইডি ভেরিফাই করা হয়। অতঃপর এই প্ল্যাটফর্মের যারা সদস্য তারা তাদের পছন্দসই ব্যক্তির সাথে কানেক্টেড হয়ে যেকোনো ধরনের কাজ করতে চাইলে করতে পারেন বা করিয়ে নিতে পারেন। কোথাও কোনো কিছু পাঠাতে পারেন বা নিজে ক্যারি করতে পারেন এবং একই পথে গন্তব্যরত কাউকে রাইড দিতে পারেন বা রাইড নিতে পারেন। এই প্ল্যাটফর্মটিতে নিরাপদে নিশ্চিন্তে একে অপরের সাথে লেনদেন করা যায়, সেই সাথে ইনকামও করা যায়। চলুন এখন আমরা আমাদের গেস্টদের কাছে চলে যাই। প্রথমে পরিচয় করে দিচ্ছি বুবলি সাহা। বুবলি সাহা গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া নিয়ে পড়াশোনা করেছেন। তিনি অনলাইন এবং অফলাইনে কাজ করছেন। বর্তমানে তিনি অনলাইনে একটি ই-কমার্স প্ল্যাটফর্ম মেইনটেইন করছেন। বুবলি সাহা আপনাকে স্বাগতম এবং ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের আরেকজন গেস্ট ইঞ্জিনিয়ার রাজীব কায়সার। ইঞ্জিনিয়ার রাজীব কায়সার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন, মেজরিং ইন টেলিকম। তিনি একটি মাল্টিন্যাশনাল টেলিকম অর্গানাইজেশনের সিওও অর্থাৎ চিফ অপারেটিং অফিসার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। বর্তমানে তিনি একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন ভিডিও এডিটিং, অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স সেক্টরে। ইঞ্জিনিয়ার রাজীব কায়সার আপনাকে স্বাগতম এবং ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আপনাদের জন্য দোয়া রইল। আচ্ছা, মিস বুবলি সাহা আপনাকে জিজ্ঞেস করতে চাই, বাবা-মায়ের সম্পর্ক বাচ্চাদের মানসিক বিকাশে কিভাবে কতটা প্রভাব ফেলে? এ সম্বন্ধে যদি আপনি কিছু বলেন। আমি ১ম এই যেটা বুঝি, বাবা-মার প্রয়োজনে বাচ্চা পৃথিবীতে আসে এবং সৃষ্টিকর্তা এভাবেই তৈরি করেছে যে উভয়ের একটা ইচ্ছায়, হ্যাঁ? উভয়ের ইচ্ছায় বা এখানে বলব যে উভয়কে এখানে প্রাধান্য দিয়ে এটা বাচ্চা পৃথিবীতে আসে। তাহলে বলা যায় যে বাবা-মার ভূমিকা দুজনেরই একদম A to Z সমান। এখানে কারো কম, কারো বেশি সেটা আ হয়তোবা ঠিক না। আ এইটাই ঠিক যে ২ জনের সমান হওয়া উচিত। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমাদের এশিয়া মহাদেশের প্রেক্ষাপটে আ অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবার ভূমিকাটা একভাবে দেখা হচ্ছে এবং মার ভূমিকাটা একভাবে দেখা হচ্ছে। যে সেখানে মার ভূমিকাটা এরকম ভাবা হচ্ছে যে এই জায়গায় মার ভূমিকাটা বেশি থাকবে, এই জায়গায় বাবার ভূমিকাটা বেশি থাকবে। আসলে মানসিক বিকাশের ক্ষেত্রে মা-বাবার ভূমিকাটা এমনই সমানভাবে অ্যা উম থাকা উচিত যেটা আসলে উম বাচ্চার প্রতিটি লেভেলেই, হ্যাঁ? সেটা আ কার্যকরী হবে। মানে কি বর্তমানে কি এই জিনিসটা হচ্ছে না? মানে আমাদের দেশে বাবা-মা আমরা যারা আছি আমরা কি আ আমাদের বাচ্চাদের সাথে interact করছি না? আমরাও তো করছি। আমরা বাবারা করছি, মারাও করছেন I'm sure pretty much. তো interaction তো বাচ্চাদের সাথে হচ্ছে। এখন আমি যেটা জিজ্ঞাসা করছিলাম যে বাবা-মা এই ২ জনের মানে হাসব্যান্ড ওয়াইফ এই ২ জনের সম্পর্ক বাচ্চাদের সামনে কিভাবে পোর্ট্রে হলে বা দেখালে বাচ্চারা যখন দেখে যে বাবা-মা এরকম কিভাবে interact করছে সেটা সেটা অনেকখানি তাদের মাইন্ডের উপরে প্রভাব ফেলে। সেইটার একটা মানে সেটা কি আসলে প্রভাব ফেলে নাকি না বাচ্চারা বাচ্চাদের মতো আছে, বাবা-মারা তাদের মতো আছে। অ্যা বাবা-মারা যেভাবেই interact করুক না কেন কথাবার্তা আ আ তারপরে চালচলন এভরিথিং। এই সবগুলো তো বাচ্চারা দেখে শিখবে। বাচ্চারা দেখেই শেখে। এটা আসলে এখন বললে ভুল হবে। এটা আমার মা-বাবা এবং তার মা-বাবাও দেখেই বাচ্চারা ঠিক আছে, ঠিক আছে। প্রতিফলিত হয়। হ্যাঁ? শিখেছে। তো একেক সময়ের সাথে, সাথে মানুষের চিন্তাভাবনাও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ? সেটা মা-বাবারও কিছুটা বাচ্চারও। হ্যাঁ? তো বাচ্চার যেটা হয়েছে এখনকার মা-বাবাদের সময়টা আসলে আ ডিজিটাল সময়। মোটামুটি একটু ডিজিটাল সময় এনালগ এর চাইতে। কিন্তু আচ্ছা আরেকভাবে জিজ্ঞেস করি জিনিসটা। আপনার বাবা-মা বা আমার বাবা-মাকে আমি যেভাবে দেখেছি, যেভাবে উনারা নিজেদের সাথে interact করতেন বা ডিল করতেন। তো সেই জিনিসটা থেকে বর্তমানে এখন আমরা বাবা-মাদের যেই আ যে interaction টা হচ্ছে বাচ্চাদের সামনে, সেটা কেমন ডিফারেন্ট? যে মানে আমরা হয়তোবা আমার মনে পড়ে না যে আমাদের বাবা-মাদের disagreements আমরা কতটুকু দেখেছি বা আমার ওরকমভাবে খেয়াল নাই। আ আ দেখেছি হয়তো ২-১ টা ইনসিডেন্ট বাট বিশাল কোনো বিষয় না। আবার এখন আমাদের বাচ্চারা হয়তোবা দেখে, আমরা নিজেরাই দেখে বেশ রকমের disagreement সামনেই দেখে ফেলে। সো এটা কিভাবে আমরা গজ করতে পারি? কিভাবে বুঝতে পারি যে বাচ্চারা ইনফেক্ট তাদের ভিতর দিয়ে কি হচ্ছে বা কি চলছে?
হ্যাঁ? আমি জানি না আপনি কেমন এক্সপেরিয়েন্স করেছেন, আপনার ভিতরে তখন কোনো টার্বুলেন্স হয়েছে কিনা বা আপনি কোনো উত্থান-পতন দেখেছেন কিনা বা আপনাদের বাবা-মাদের দিকে দেখে। কারণ আমার যতটুকু মনে হয় যে আগে আমাদের বাবা-মারা জেনে হোক, না জেনে হোক বাচ্চাদের সামনে এতটা করত না। আমরা মোটামুটি ফ্ল্যাটই দেখেছি যে না মোটামুটি প্লেইন লাইফস্টাইল। কোন ধরনের বিশাল কোনো টার্বুলেন্স ওরকমভাবে দেখি নাই বা তারা আমাদের দেখায় নাই সামনে। বর্তমানে আমরা যেটা এভয়েড করতে পারি না, অনেক সময় দেখে ফেলে বাচ্চারা, রাইট? আমি এটার সাথে আপনি এগ্রি করেন বা কিভাবে একটু বাচ্চার সামনে মনে করেন যে আমি একসময় বাচ্চা ছিলাম। হ্যাঁ? আমার সামনে আবার মা-বাবা যদি অ্যা কোনো ঘটনা ঘটেছে, হ্যাঁ? হুম, সেটা ভালোটা তো ভালো ইমপ্যাক্ট ফেলবে। খারাপটা তো খারাপ ইমপ্যাক্ট ফেলবে। এটাই তো স্বাভাবিক। সেটা মা-বাবার তরফে যদি বেশি হয় তাহলে কিন্তু বাচ্চার ইমপ্যাক্টটা বেশি পড়ে। ধরেন আমার চাচা-চাচী বা আমার ফুফুরা যদি তাদের মধ্যে ঘটনা ঘটে থাকে, তো সেটার ইমপ্যাক্টটা আমার উপরে যেভাবে পড়বে, আমার মা-বাবা যদি সেটা ঘটিয়ে থাকে তাহলে ইমপ্যাক্টটা আরো বেশি পড়বে। এটাই কিন্তু নরমাল। আর আমি যদি আমার হাসব্যান্ডের সাথে খারাপ আচরণ করে থাকি, আমার হাসব্যান্ড যদি আমার সাথে খারাপ আচরণ করে থাকে, সেটার ইমপ্যাক্টটা বাচ্চার প্রতি বেশি প্রভাব ফেলবে। এখনকার সময়ের বাচ্চারা আ টাইম পাস করার জন্য না বাইরে যাওয়ার সুযোগটা পাচ্ছে না। হুম। হ্যাঁ? আমরা যেরকম টাইম পাস করার জন্য বাইরে যাওয়ার সুযোগটা পেয়েছি, নিরাপদও ছিল আগে। এখন হয়তো ওরকম নিরাপদ না। সেই জিনিসটা এতটা হয়তোবা নজরও দেই নাই। ঠিক আছে? কিন্তু এখনকার বাচ্চারা তো ঘরের মধ্যেই মানুষ হচ্ছে। তো এই জিনিসটা তারা আরো বেশি থেকে দেখতে পাচ্ছে। হুম। হয়তো ঝগড়াও না, হয়তো কথা কাটাকাটি হচ্ছে, সামান্যই হয়েছে। কিন্তু সেটাও কিন্তু তারা দেখে ফেলতেছে। দেখে ইয়া ফেলতেছে, শুনে ফেলতেছে এবং অ্যা সব বাচ্চারা তো সমানও হয় না। হ্যাঁ? কিছু বাচ্চা কিন্তু যে এটা নিতে পারছে না, হুম, মানসিক একটা প্রভাব ফেলতেছে দারুণভাবে এবং সেটা তাদের বিহেভিয়ার এ বেশি দেখা যাচ্ছে। বিহেভিয়ার একটা প্রভাব ফেলে, জি। হ্যাঁ, তো সেটা মানে মানে এখনকার বাচ্চারা আরো বেশি ওদের মাইন্ড ওদের এনালাইজিং ক্যাপাসিটি একটু বেশি বলে মনে করা হয়। আচ্ছা, আপনার কি মনে হয় যে আগে আমাদের বাবা-মা যারা ছিলেন এবং বর্তমানে আমরা যারা প্যারেন্টিং করছি, আমাদের এই যুগে আমাদের লেভেলে আমরা যখন প্যারেন্ট হয়েছি, এখন আমাদের বেশি ডিসএগ্রিমেন্টস আমাদের বাবা-মার আমলের চাইতে নাকি কম ডিসএগ্রিমেন্টস আছে? এটা কি মনে হয় আপনার? আমার কাছে তো মনে হয় আসলে তখনও অনেক বাবা-মার মধ্যে অনেক ভুল ছিল। ভুল না, ডিসএগ্রিমেন্টস আই মিন একটা ব্যাপারে আ আমার মত একটা। সবচেয়ে বড় হ্যাঁ, ভুলটা আমি এটাই বলব যে ধরেন টিনেজ এইজে হ্যাঁ, এটা টিনেজ এইজের বাচ্চাদেরকে আ গত একটা আমাদের কথাতে প্যারেন্টিং কথাতেই ভাইয়া বলছিলেন যে প্রতিদিন আমি বাচ্চাকে একটা সময় জিজ্ঞেস করি যে তার কথা শোনার জন্য। হ্যাঁ? তার কথা শোনার জন্য। তো এই জিনিসটা কিন্তু আমাদের বাবা-মার মধ্যে ছিলই না। না। বাচ্চার কথা শুনবে। হ্যাঁ? তো এখনকার হয়তো ১০ টা মা-বাবা না হইলেও ৪ টা মা-বাবা আপনি পাবেন যে এই কথাটা জিজ্ঞেস করে। মানে এতটুক সচেতনতা বোধ মা-বাবার মধ্যে আছে। হ্যাঁ? পরিবেশের জন্য হোক, শিক্ষার প্রসপেক্টাস এর জন্য হোক। আ তো আমি আমার বাচ্চাকে যেমন স্কুল থেকে আসলে জিজ্ঞেস করি যে, "আজকে স্কুলে কি করেছো?" আমার তো কখনোই মনে পড়ে না আমি বা আমার পাশের প্রতিবেশীর কোনো মা-বাবাকে দেখেছি যে এই কথাটা জিজ্ঞেস করতে যে, "স্কুলে আজকে কি হয়েছে?" আমরা যদি এসে না বলেছি, হ্যাঁ? এমন হয়েছে আমরা এসে বলতেছি, থামায় দিল। যে, "এখন যা, যা। এখন এগুলা শুনতে পারব না।" কোথাও যাচ্ছেন? আপনার যানবাহনের সিট খালি আছে? আপনি যে পথে যাচ্ছেন, সে পথেই হয়তো আপনারই কোনো প্রতিবেশী যাচ্ছেন। tripshiptask.com এ পোস্ট করে দিন। আপনার পছন্দসই এবং এনআইডি ভেরিফাইড কাউকে সাথে নিয়ে নিন। যাত্রাপথ নিরাপদ হলো, সেই সাথে খরচটিও কমে গেল। নিরাপদে নিশ্চিন্তে ভ্রমণ করুন। মোবাইল অ্যাপ ডাউনলোড করুন প্লে স্টোর থেকে ট্রিপশিপটাস্ক উইদাউট এনি স্পেস। তাই না? কিন্তু এখনকার বাবা যারা সচেতন মা-বাবা নিজেদেরকে মনে করে তারা কিন্তু এই জিনিসটা আগ্রহ করে শুনবে এবং এইটা যেন সে কন্টিনিউ করে সেই জিনিসটাও তারা ফলো করবে, তারা দেখবে। তো আগের মা-বাবার মধ্যে এখনকার মা-বাবার মধ্যে এটুকু তফাৎ আছে এবং এই জিনিসটা তাদের মানে বর্তমানে আমরা একটু বেশি সচেতন, আমরা একটু বেশি জিজ্ঞাসা করি কি হচ্ছে না হচ্ছে, টোক রাখি। এইসব ব্যাপারে একটু সচেতন আমরা আগাচ্ছি। হ্যাঁ? এজন্যই আমাদের বাচ্চারাও কিন্তু অনেক বিষয়ে আগে থেকে জেনে নিচ্ছে। আপনার কি মনে হয় গ্রাম বা শহর এখানে কোনো তফাৎ আছে? মানে গ্রাম শহরের প্যারেন্টসরা একটু বেশি খেয়াল রাখে আর গ্রামের মানুষরা খেয়াল করে এ সম্বন্ধে আপনার কি ধারণা? যে নাকি শহরের একই? ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আপনি কতটা সচেতন আপনার বাচ্চার প্রতি। হ্যাঁ? বা শহরেও তো শিক্ষিত মানুষ আছে। গ্রামেও তো শিক্ষিত মানুষ আছে। তাই না? শিক্ষিত মানুষ আসলে আমাদের বাংলাদেশে আপনার কি মনে হয় যে গ্রামের মানুষ যারা থাকে তারা শহরের মানুষের প্রায় কাছাকাছি সচেতন আছে বা আ আ বা কম সচেতন বা বেশি সচেতন, কি মনে হয় আপনার?
আ আমি উভয়ই দেখেছি। হ্যাঁ? যখন একটা টিচারের ফ্যামিলিতে গিয়েছি তাদের যে কথা, তাদের যে বুঝার পার্সপেক্টিভ আর একটা সাধারণ ব্যবসায়ীদের ঘরের উম মানুষদের যে তারা যে ভাবে, তো ২ টা সেম না। একেকটা মানুষের তো না, ভাবনার জায়গাটা একটু বড় হয়েছে আরকি। আমি মোটামুটি একমত। আমি গ্রামের মানুষকে এখন সকালবেলা ভোর ৬ টার সময় জগিং করতেও দেখেছি। তার মানে হচ্ছে গিয়ে যে তারা এই মিডিয়ার যুগে মোটামুটি সবকিছুই বুঝতেছে এবং ইন্টারেক্ট করতেছে। আচ্ছা, আমরা একটু ইঞ্জিনিয়ার রাজীব কায়সারের কাছে যাবো। ইঞ্জিনিয়ার রাজীব কায়সার, আপনি আমাদের সাথে একটু বলবেন যে বাবা-মাদের বাসায় কিভাবে ইন্টারেক্ট করতে হয়? যাতে করে বাচ্চাদের একটা হেলথি আ মাইন্ডসেট গড়ে ওঠে? প্লিজ। ধন্যবাদ মিস্টার জাকির। আমি আ জাস্ট একটু পয়েন্টটা এমনভাবে বলার চেষ্টা করি প্রশ্নটা, যাতে উদাহরণ দিয়ে বললে দর্শক শ্রোতাদের বুঝতে সুবিধা হয়। রাইট। ধরুন আমি অফিস থেকে আসলাম। অফিস ক্লোজিং টাইম সাধারণত ইন্টারন্যাশনালি, লোকালি যেকোনো জায়গাতে হোক ৫ টার পরেই হয়। আনলেস অ্যান্ড আনটিল সেটা কোনোভাবে কোনো সরকারি চাকরি যদি হয়, ওটা ৩ টার দিকে হয়। বাট আমি অন অ্যান এভারেজ প্রাইভেট জবের কথা যদি বলি ৫ টা, কমিউট করে আসতে, আসতে ৬ টা। তার মানে সারাটা দিনের যে মানসিক এবং শারীরিক ধকল গেল একটা পুরুষের উপরে, আ মেন্টালি সে ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়াটা খুব অ্যাবনরমাল কিছু না। স্বাভাবিক, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিংটা আ বেটার হাফের বা ওয়াইফের যেটা হওয়া উচিত, ওই জিনিসটা কিন্তু একটা এক্সপেকটেশন দাঁড় করায় দেয়, সেট করায় দেয় একটা পুরুষের যে আমি এখন এই জিনিসটা এক্সপেক্ট করব দরজা খোলার পর। তো এখন বাচ্চা বাসায় আছে। বাচ্চা বাসায় থাকা অবস্থায় হাসব্যান্ড ঘরে ঢুকলো। ঢোকার পর তার ল্যাপটপের যে ব্যাগটা, সেটাকে হাতে না দিয়ে সোফার মধ্যে ছুঁড়ে ফেলে দিল। পয়েন্ট টু বি নোটেড, এখান থেকে বাচ্চাটা কি শিখলো? That means there is no sense of courtesy from father, and this is obviously like normal act. So if I am growing up, I'll be doing the same thing with my better half, right? সো এই জিনিসটা বলার আমার উদ্দেশ্যটা হচ্ছে যে কিরকম সম্পর্ক থাকা উচিত, যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন। উচিত তো আসলে অনেক কিছু। কারণ উচিতের যে মাপকাঠি, সেগুলো নির্ধারণ করে কয়েকটা সেক্টর। যেমন আপনি আদৌ কি শিক্ষিত কিনা, আপনি ধর্মীয়ভাবে শিক্ষিত কিনা, আপনি সোশ্যালভাবে শিক্ষিত কিনা, আপনার মধ্যে ঈমান আছে কিনা, ইত্যাদি, ইত্যাদি। অনেকগুলো কিন্তু সেক্টর আছে। তো এইটার একেকটা আঙ্গিকে বলতে গেলে একেক রকমের উত্তর আসবে। বাট ইন জেনারেল যদি বলি, সম্মান দেয়ার থেকেই সম্মান রাইট। নেয়াটার একটা প্রবণতা আমাদের মধ্যে সৃষ্টি হয়। কিন্তু আসলে বাস্তবে কি হয় জানেন? বাস্তবে না স্বভাবটা থাকে। এরকম এই যে একটা ভ্রান্ত ধারণা, এখান থেকেই কনফ্লিক্টের সূত্রপাত। এবং এই কনফ্লিক্টটা যখন নাকি ধীরে, 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 ধীরে পাইল আপ হয়, তখন দেখা যায় দূরত্ব বাড়ে এবং এই লেসনটা সামহাউ বাচ্চাদের উপরে খুব, খুব খারাপভাবে পড়ে। কারণ ও দেখে আসছে যে কোথাও যাচ্ছেন? tripshiptask.com এ পোস্ট করে দিন। একই পথে গন্তব্যরত কোনো নন প্রফেশনাল ব্যক্তির সাথে কানেক্টেড হয়ে চলে যান। আপনার পছন্দসই এবং এনআইডি ভেরিফাইড কারো কাছ থেকে রাইড নিন। নিরাপদে নিশ্চিন্তে ভ্রমণ করুন। যাত্রাপথ নিরাপদ হলো, সেই সাথে খরচটিও কমে গেল। মোবাইল অ্যাপ ডাউনলোড করুন প্লে স্টোর থেকে, ট্রিপশিপ টাস্ক উইদাউট এনি স্পেস। আ একটা সার্টেন সময় আগে বাবা হয়তো মাকে বলল, "এই ১ গ্লাস পানি দাও তো।" কিন্তু এখন যেটা বলল, "এই পানি নিয়ে আসো।" সো এই যে অ্যাটিটিউডটা, এই যে ক্যারেক্টারটা ও কিন্তু শিখলো। তার মানে এই জিনিসটা করা যায়। ইট ইস অ্যালাউড, এটা বৈধ। বাট কোন কোন এবং সত্তা বাচ্চাদের সেটা এগুলো খুব সূক্ষ্ম। ওরা মানে ৬ মাস আগে কি বলেছিলাম, কিভাবে বলেছিলাম সেটা ঠিক সিমিলার ওয়েতে তারা ফেরত দেয়। এটা একটা খুবই সবসময় কি বাবা-মারা খুব কেয়ারফুল থাকতে পারে? আপনি পারেন, আমি পারি 100% টাইম। অনেক সময় দেখা যায় যে কিছু কথা স্লিপ অফ টাং হয়ে যায় বা টোনটা ঠিকমতো হয় না। তো সেটা না, মানুষ মাত্রই যেকোনো টেম্পার যেকোনো সময় গ্রো হতেই পারে। কিন্তু আমাদের যে ভুলগুলো আমার দৃষ্টিতে হয়, সেটা হচ্ছে যে আমরা আমাদের টেম্পারটাকে কোন জায়গাতে ঝাড়বো, ওই জিনিসটা না বুঝে ঝাড়ি। সেদিকে থেকে আমরা খুব একটা খেয়াল আশেপাশে করি যে না। বাচ্চাগুলো আছে আমাদের, ওই বাচ্চাগুলো তো মূলত মোমের মতো বা কাদামাটির মতো। এক্সাক্টলি। তো দেখা গেল যে হ্যাঁ, ধরে নিলাম যে আমার কোনো একটা ব্যবহার আমার ওয়াইফ সেটাকে অ্যাকসেপ্ট করেনি বা সেটাকে পজিটিভলি নেয়নি। সো সে আমাকে বলবে। বাট বলার জন্য কিছু courtesy মেইনটেইন করা যে একদম বাধ্যতামূলক বা এটা যে করা উচিত, এটা একদম মানতেই হবে। এই জিনিসটা কিন্তু কোনো ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনস প্র্যাকটিসটা নাই। ধপ করে বলে ফেলল, হয়তোবা ওয়াইফই হাসব্যান্ডকে বলল বা হাসব্যান্ডই ওয়াইফকে বলল। কিন্তু ডাইনিং টেবলে যে বাচ্চা বসে খেলছে, হ্যাঁ। রুবিকস কিউব ঘুরাচ্ছে, তার কিন্তু কান এদিকে, তার কিন্তু চোখ এদিকে। যতই হাতে যাই কিছু থাক না কেন। তো আল্টিমেটলি এটা কিন্তু কপি অ্যান্ড পেস্ট। সো পেস্টটা কখন করবে? ইন নিয়ার ফিউচার। সো হোয়াট দ্য লেসন আই হ্যাভ গিভেন টু হিম অর হার ইস দ্যাট ইউ ক্যান ডু দিস অ্যান্ড ইটস পারফেক্টলি অলরাইট, হুইচ ইস নট কারেক্ট। আচ্ছা, আচ্ছা। তো আপনার মানে বাবাদের যেটা করণীয়, মাথা ঠান্ডা রেখে ক্যালকুলেটিভ মুভমেন্ট নিয়ে সবকিছু
ডিল করা উচিত। মাথায় সবসময় একটা জিনিস রাখা উচিত যে আই এম বিং ওয়াচড বাই মাই কিডস অল দ্য টাইম। No, no, I'm not saying that. Let me repeat that. I'm not saying that. What I'm trying to say is that আ আপনি গাড়ি চালাচ্ছেন। আপনি জানেন না হঠাৎ করে কি সামনে ছাগল আসবে না মানুষ আসবে। So you have to be always careful about putting the limit. কোথায় রাইট, রাইট। কোথায় থামতে হবে, কোথায় কি করতে হবে এই জিনিসটা আরো বেশি সচেতন হয়ে খেয়াল করতে হবে। এক্সাক্টলি। আপনাকে রেডি থাকতে হবে। এখন যে জিনিসটার মধ্যে রেডি থাকতে হবে আমাদের হিউম্যান বডিতে আচ্ছা। সেটা হচ্ছে জুবান, আমার মুখ। কারণ আমি তো কোনো অবস্থাতেই যদি না বুঝে না শুনে আমার জুবানটা চালাই, একবার যখন মুখ থেকে বেরিয়ে গেল, ওটা যখন রুডলি বেরোলো এবং ওটা হচ্ছে গিয়ে somehow justified না। সো দ্যাট মিনস এই লেসনটা কিন্তু আমার বাচ্চারা আমার কাছ থেকে নিল। যে আমার বাবা আমার মায়ের সাথে এভাবে কথা বলছে। দ্যাট মিনস ইট ইস অ্যালাউড। তো ও তো ওর ভবিষ্যৎ ওর বউয়ের সাথে করবে। আমি তাকে তো একটা ভালো শিক্ষা দিতে পারলাম না। সো দ্য ফেইলিউর ইস মাইন। সো আমার যেটা এখানে বলার মুদ্রা কথা যেইটা, সেটা হচ্ছে মানুষ মাত্রই ভুল। যে কারো ভুল হতে পারে, আমারও হতে পারে, আমার ওয়াইফেরও হতে পারে। বাট there is a bedroom. Go inside, close the door. Even you shout up to a certain level if there is a need. আমি বলছি না ধোয়া তুলসী পাতার মতো একদম চুপচাপ, "এই শোনো এটা না হয়েছে, এটা না করা উচিত হয়নি।" এরকমটা বলছি না। আপনার নরমাল যে টেম্পার, সেই টেম্পার কোথায় কতটুকু কি পারসেন্ট ডেলিভারি দেওয়া উচিত, আপনার সাইকোলজি, আপনার ব্রেইন সেটা অটোমেটিক ট্রিগার করবে। বাট ট্রিগার স্থান, কাল, পাত্র ভেদে এপ্লাই করতে হবে। কি দ্যাট ইস দ্য থিং। কন্ট্রোল করো। আচ্ছা। মিস বুবলি আপনি যেহেতু একজন মা এবং অফ কোর্স ফিমেল, আপনার দৃষ্টিভঙ্গি থেকে মাদের কি করণীয় আছে একটু বলবেন আমাদেরকে? টু রান a family in a healthy মানে একটা ফ্যামিলিকে বাচ্চাদের হেলথি এনভায়রনমেন্ট দিয়ে চিন্তা করে কিভাবে ইন্টারেক্ট করা উচিত হাসব্যান্ডের সাথে বা মানে একটা অ্যাটমসফিয়ার মেইনটেইন করা উচিত সেটা। মাদের বলেন আর আ মানুষ হিসেবেই বলেন, হ্যাঁ? আমি যতটা বিনয়ী হব, আমি যতটা জ্ঞানী হব, আমি যতটা বাচ্চাও সৃজনশীল হব, ততটাই আমার ব্যবহারে সেটা প্রকাশ পাবে। সেটা বাচ্চাও শিখবে। আ এই যে হাসব্যান্ডের কথা বললেন, হাসব্যান্ডদেরকেও সেটা আ সবসময় মানে আমি এটাই ফিল করি যে বাচ্চা নেওয়ার আগেই এই জিনিসগুলো আসলে ভেবে নিতে হয়। কোথাও কিছু পাঠাতে চাচ্ছেন কিন্তু রেগুলার কুরিয়ার সার্ভিস ব্যবহার করতে চাচ্ছেন না। tripshiptask.com এ পোস্ট করে দিন। এনআইডি ভেরিফাইড ইউজার সিলেক্ট করে নিরাপদে নিশ্চিন্তে আপনার প্যাকেজটি পাঠিয়ে দিন। tripshiptask.com ডেলিভারি করে না। এই প্ল্যাটফর্মের সম্মানিত ইউজারগণ একে অপরকে হেল্প করে সেই সাথে ইনকামও করে। নো হোম ডেলিভারি, মেম্বার্স অনলি ক্যারি পয়েন্ট টু পয়েন্ট ওপেন লিগ্যাল আইটেমস। মোবাইল অ্যাপ ডাউনলোড করুন প্লে স্টোর থেকে ট্রিপশিপ টাস্ক উইদাউট এনি স্পেস। যে অনেক মানুষ যে মানে বিয়ে করেছে আমাদের দেশীয় রীতিনীতিতে, হ্যাঁ? দেন বাচ্চা নেওয়ার সময় হয়েছে, বাচ্চা নিয়ে নিব। না। আগে বুঝতে হবে রিলেশনটা আসলে কোন লেভেলে আছে। রিলেশনটা যদি বিল্ড আপ করা যায়, হ্যাঁ? দেন ওই ওই প্ল্যানিংটা করা উচিত। এবং যখন এটা সাকসেস হয়েছে, তখন আমাদেরকে অবশ্যই সবসময় সচেতন থাকতে হবে যে আচ্ছা, একটা বাচ্চা গুরুত্বপূর্ণ কথা মনে মনে করিয়ে দিলেন এই মুহূর্তে এই কথাটা বলে। আমাদের দেশে কিন্তু এই প্র্যাকটিসটা একদমই নাই, নাই তো প্রায়। যেমন এই যে বিয়ে করলো, একটা একটা কি বলবো এটাকে কোর্স বলেন, কাউন্সেলিং বলেন বা আন্ডারস্ট্যান্ডিং বলেন যে বিয়ে হয়, বেবি হয়ে যায়, ব্যাস চলছে। কিন্তু এই যে কিভাবে কি হ্যান্ডেল করতে হবে? মানে হাসব্যান্ডদের এখানে গিয়ে মেয়েদের কিভাবে হ্যান্ডেল করতে হবে? বা ছেলেরা যখন বিয়ে করবে তখন ওয়াইফের ফ্যামিলি তাদের সাথে কিভাবে কি হ্যান্ডেল করতে হবে? এই সমস্ত ব্যাপার-স্যাপার এগুলো অনেক সময় কিন্তু আমাদের ফ্যামিলি থেকে শেখানো হয় না ওভাবে বসে, বসে। সো ইটস লাইক এরকম কোনো কোর্সও নাই যে এখান থেকে গিয়ে এই জিনিসগুলো নেবে, রাইট? আবার বেবি হবে। বেবি হওয়ার আগে কোনো ধরনের আছে অনেক এখন হয়তোবা মানে বিভিন্ন মিডিয়া-টিডিয়া দেখে কিছু মানুষ প্র্যাকটিস করে। কিন্তু ছেলেরা বলেন, বাবারা বলেন বা মারা বলেন তাদের একটা ডিটেইল যে একটা ওরিয়েন্টেশন যে লুক এই যে বেবিটা আসছে এটা এভাবে, এভাবে করতে হয়। এভাবে আপব্রিঙ্গিং করতে হয়। ফিজিক্যালি, সাইকোলজিক্যালি সবকিছু এভরিথিং। সেই ধরনের কোনো প্রিপারেশন প্ল্যাটফর্ম এটা আমরা দেখি না। আছে খুবই কম। হয়তোবা খুঁজলে অনেক খুঁজলে মানে মেইন সিটি ঢাকা বা যেটা আশেপাশে কোথাও একটা হঠাৎ করে কোনো একটা জিনিস দেখা যাবে যে এই ধরনের ইয়ে আছে বা যেখানে গিয়ে কিছু যায়। বাট নরমালি এটা আমাদের পারিবারিক সূত্রেই চলে আসে, তাই না? বাবা-মা, নানা-নানি, দাদা-দাদিদের কাছ থেকেই জিনিসগুলো নিয়ে এসে ধারাবাহিকভাবে চলে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি যে প্যারেন্টিং এর জন্য, চাইল্ড সাইকোলজির জন্য বা এসব ইসের জন্য যে আলাদা করে কোনো ধরনের সেশন বা ইসে হ্যাঁ, এই ধরনের প্রিপারেশন গুলো নরমালি থাকে না। এগুলা না থাকার জন্যই একটা
বড়, বড় প্রবলেম মানুষে ফেস করে বলে মনে করেন কি আপনি? যেকোনো মেয়ে যখন ফার্স্ট মা হয়, হ্যাঁ? সে কিন্তু ১ম মা হচ্ছে, হ্যাঁ? হয়তোবা সে তার বোনের বলেন বা বৌদির বলেন বা প্রতিবেশী বলেন, হ্যাঁ? সেটা আসলে ততটা আ উম নিজের বোঝা যায় না। কথায় বলে না নিজের ঘাড়ে না পড়লে, হ্যাঁ? ব্যথাটা আসলে ওর বুঝা যায় না, হ্যাঁ? তো নিজে যখন মা হবে সে কিন্তু ১ম জানা থাকে না। তার কিন্তু আসলেই অনেক বিষয় জানা থাকে না। এব হ্যাঁ, জানা থাকে না এবং সেটা কিন্তু করতে হবে। ওই যে ঠেকে, ঠেকে শিখতে হয় তখন। মানে কিছু মানুষ আছে না দেখে শিখে, কিছু মানুষ ঠেকে সো এটা অনেক সময় ঠেকে শেখার মতো হয়ে যায়। হ্যাঁ, এটাই হয়। তো বাবার ক্ষেত্রেও তাই। বাবা যখন সে ১ম বার একটা ঠিক তাই। বাচ্চার বাবা হয়েছে তারও তো অনেক কিছু জানা নাই। তো ২ জনের আন্ডারস্ট্যান্ডিং টা যদি আসলেই ভালো লেভেলে না থাকে, হ্যাঁ? তাহলে আসলে একটা বাচ্চাকে জন্ম দেওয়া থেকে বড় করাটা এটা আসলে ডিফিকাল্ট, মানে খুবই আমার ডিফিকাল্ট কাছে থাকে। মনে হয় যে এটা এমন একটা কাজ এটা আসলে পড়াশোনা, ওটার সাথে মেলে না। জব এবং আদার সবকিছু থেকে আ অনেক আচ্ছা আপনাকে আমি আরেকটা কথা জিজ্ঞাসা করি। এটা হয়তোবা বাংলাদেশের কালচারের সাথে যায়। যেমন যখন একটা মেয়ে বাবার বাড়ি থাকে, তার বাবা, মা, ভাই-বোন তাদের এক ধরনের কালচার। আবার যখন মেয়েটা হাসব্যান্ডের এখানে চলে আসলো, হাসব্যান্ডের সাথে একটা নিউ ফ্যামিলি করার জন্য, তখন আমাদের এই বাংলাদেশের কালচারে অনেকভাবে অনেক ধরনের পারসেপশন এর জন্য হোক বা ইসের জন্য একটা সিচুয়েশনাল ডিফারেন্স তৈরি হয়। যেমন এটা মেয়েদের ক্ষেত্রে বেশি ঘটে। আমি আমি যেটা বুঝি। ছেলেদের ক্ষেত্রে তো আর তেমন ইন্টারেকশন এর কোনো দরকার নাই। শ্বশুর-শাশুড়ি আছে, আছে যায়। ঠিক আছে। কিন্তু মেয়েরা যেটা হয় যে অনেক সময় তাদের বাবা-মা বাবা-মার জায়গায় থাকে। নতুন যে বাবা-মা হলো শ্বশুর-শাশুড়ি এদেরকে অ্যাকসেপ্টেন্স এর বেলায় বলেন বা ওই যে আপনার দেবর, ননদ, ভাবি এদের হাসব্যান্ডের সাইডের যারা রিলেটিভস রা আছে বা ভাই-বোন আছে, সিবলিংস রা আছে তাদের প্রতি যেইরকম একটা সহানুভূতি বলেন, দায়িত্ব বলেন বা একটা পজিটিভ মাইন্ডসেট নিয়েই চলার যে একটা যেটা সেটা অনেক সময় দেখা যায় না। অনেক সময় হয়তোবা যে মেয়েদের ক্ষেত্রে বলছি আরকি তাদের নিজের ভাই-বোনকে যেভাবে দেখবে ওই হাসব্যান্ডের ভাই-বোনকে হয়তোবা সেই দৃষ্টি থেকে টোটালি ১ম এই একটা এনিমি ভাব চিন্তা করে তারপরে ইন্টারেক্ট করা শুরু করে। আ এইটা এই এইটার কি এটা কি আমি কি জিনিসটা কি ঠিক ধরেছি? বেশিরভাগ মানুষই কি এরকম চিন্তা করে নাকি ভুল বললাম? অনেক সময় দেখা যায় কি যে আমি বলছি না যে সব মেয়েরা করে। প্রায় ভালো আছে অনেক মেয়েরাও দেখেছি খুব সুন্দর অ্যাডজাস্ট করে। কিন্তু অনেক মেয়েরা কিন্তু আবার এই মোডটা নিয়েই আগায়। হ্যাঁ? সেটা আবার রিফ্লেক্ট ও করে অনেক সময় দেখা যায়, বোঝাই যায়। সে নিজে বুঝতে পারে না হয়তো অন্য বুঝতে পারে আরকি। তাদের ইন্টারেকশন। যেমন ধরেন আপনি হয়তো আপনার বাবা-মা ভাই-বোন এদের সাথে আপনি প্রতিদিন একবার করে ফোন করার কথা বলছেন। আপনার হাসব্যান্ডের আ বোনকে বা শ্বশুর-শাশুড়িকে হয়তো ৩ মাসে একবারও ফোন দেননি। যদি তারা দূরে থাকে। সো এই জিনিসটা কিন্তু হাসব্যান্ডদের চোখে হয়তোবা লাগতে পারে। তাই না? বিকজ আপনি তো আর এখন আর গার্লফ্রেন্ড না। এখন আপনি হচ্ছে গিয়ে ওয়াইফ। তারপর আপনার কিছু রেসপনসিবিলিটি অটোমেটিকলি চলে আসে। সো আ এরকম ব্যাপারটা নাই কি এরকমই না? নাকি কিরকম ভাবে দেখেন আরকি? এইটা আমি সম্পূর্ণ মনে করি যে এটা একজন হাসব্যান্ডের, হ্যাঁ? আ তার এখানে কি বলবো? তার এখানে আ তার যে দায়িত্বটা, হ্যাঁ? একজনের একটা মা-বাবাকে ছেড়ে আসায় একজন মেয়ে, হ্যাঁ? তার মানসিক একটা মানে শুধু মা-বাবা না, একটা পরিবেশ, হ্যাঁ? একটা পরিবার সবকিছু থেকে ছেড়ে যখন স্থানান্তর হতে এখানে হলো, আসে হ্যাঁ। যে তাকে established হতে হবে, হ্যাঁ? তো সেইখানে তার মানসিক কিন্তু একটা আ বেশ টানাপোড়েন নিয়েই সে আসে। সেক্ষেত্রে তার হাসব্যান্ডের ভূমিকা এখানে অপরিসীম আমি বলব। হ্যাঁ? অপরিহার্যও বলব। কারণ উনি যদি এটা ম্যানেজ করতে না পারে যে তাকে কতটা দিতে হবে ইভেন এটা যেরকম হয় যে মেয়েরা আপনি বললেন যে মেয়েরা মাইন্ডসেট করে আসে, হ্যাঁ? এবং এনিমি ভাব নিয়ে। তো সেই ক্ষেত্রে যুদ্ধটা কিভাবে হবে? এক পক্ষ তো একা যুদ্ধ করতে পারে না। যুদ্ধ তো সব দেখেন একটা জিনিস দেখেন, আমি একটু এ ইন্টারাপ্ট করি। আমাদের ছেলেদের আমি ছেলে হিসেবে যেটা বুঝি যে আমাদের ছেলেদের সবকিছু কিন্তু impulse based আমাদের হঠাৎ করে একটা জিনিস আ ধরেন আপনার হাসব্যান্ড আপনার সাইডের কোনো দাওয়াতে গেল। সে কিন্তু সবার সাথে খুব ভালো ইন্টারেক্ট করলো বা আ ইউ নো আছে সবকিছুই ঠিকঠাক। হ্যাঁ, এভরিথিং ইস ফাইন। কিন্তু দেখা গেল যে মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি ঘটে কি?
তাদের আপব্রিঙ্গিং বলেন বা চিন্তাভাবনার ধারা ভিন্ন বলেন বা এটা যে ছেলেরা যতটা সহজে আপনাদের মেয়েদের তাদের ওয়াইফদের ফ্যামিলির সাথে ইন্টারেক্ট করতে পারে বা করতে পারে, মেয়েরা এটাতে গিয়ে একটু চ্যালেঞ্জ ফিল করে বা খুব একটা হয় না। অনেক ধরনের ক্যালকুলেশন চলে আসে। অনেক ধরনের এটা কি ব্যাপারটা এরকম? নাকি কিরকম কি? এখন এই আমাদের শোনো যে একটা ভালো কথা বলছেন। বউ আদর তো হয় না। এটা তো এমনি, এমনি না। হ্যাঁ? জামাই আদরটা কখন থাকে? যদি সেটা অল্প সময়ের জন্য হয়। আর জামাই যদি ধরেন শ্বশুরবাড়ি এলাকায় গিয়ে আ আ থাকা শুরু করেছে বা শ্বশুরবাড়িতে হুম। থাকা শুরু করেছে তখন কিন্তু আর জামাই আদরও থাকে না। তো আদর পেতে গেলে জিনিসটা আসলে অল্প সময়ের জন্যই হবে। যখন আপনি প্রতিদিন প্রতি সময়ে থাকছেন তখন তার সাথে একটা খুটখাট হতেই থাকবে। হ্যাঁ? এবং সেটাকে ব্যালেন্স করতে হবে ছেলেটার, হাসব্যান্ডের। মানে কি এখন হাসব্যান্ডটা বোঝাবে তার ওয়াইফকে যে, "লুক ম্যান আমাদের সাইডের আত্মীয়স্বজনের সাথে তুমি এভাবে ইন্টারেক্ট করবা, এটা করা উচিত।" এইটা। যে জিনিসটা প্যারেন্টস দের করা দরকার তাদের মেয়েদেরকে অলরেডি। নাকি লম্বা হয়ে যাবে? না আমি যেটা ক্ষুদ্র যাবে। হ্যাঁ, তো হ্যাঁ, আমরা সেটা না বলে আমরা শুধু ছোট করে এটাই বলতে চাই যে একটা মেয়ে যখন আরেকটা ফ্যামিলিতে যায়, তখন সেই ফ্যামিলিটার মানুষ সম্বন্ধে, মানসিকতা সম্বন্ধে মেয়েটা কিছু জানে না। না, হ্যাঁ, ঠিক আছে। তাকে জানানোর দায়িত্ব কিন্তু তার হাসব্যান্ডের। ওইটা ঠিক আছে। কিন্তু মানে একটা জিনিস কি আমি আরেকটা প্রশ্ন করে আপনাকে আ জিজ্ঞেস করি যে, এই যে এই একটা ট্রেনিং এর যে ব্যাপার, যে একটা মেয়ের ফাংশনস গুলো কি? তার হাসব্যান্ড এর ওয়ার্ল্ড এ এসে মানে তাদের নতুন একটা ফ্যামিলিতে এসে। সেই ট্রেনিংটা কি মেয়েটার ফ্যামিলি থেকে বাবা-মা থেকে হয়ে আসা দরকার? নাকি যখন নাকি হাসব্যান্ড এখানে আসবে হাসব্যান্ড এর দায়িত্ব এটা যে তাদেরকে বুঝায় বলা যে, "লোক এটা করা উচিত তোমার।" না শিক্ষা-দীক্ষা দেওয়া উচিত যে হুম, হুম। আমার মানুষ হিসেবে কেমন হওয়া উচিত। আমার প্রতিবেশীর সাথে, আমার হাসব্যান্ডের মা-বাবার সাথে, হাসব্যান্ডের ফ্যামিলি মেম্বার সাথে সেই মানসিকতাটা কিভাবে প্রয়োগ করতে হবে। হ্যাঁ? সেখানে আসলে আলাদা এটা ছোটকাল থেকে শিখে আসা উচিত। তাই তো? তো পরিপূর্ণ হবে। হ্যাঁ, ছোটকাল থেকেই আমরা মেয়েরা বড় হয়েছি যে আমাদের বিয়ে দিয়ে দেওয়া হবে। আমরা শ্বশুরবাড়িতে চলে যাব এবং শ্বশুর-শাশুড়িকে দেখতে হবে। হ্যাঁ? কিন্তু ওই দেখতে হবে ব্যাপারটা আর বাস্তবে তাদের সাথে ২ টা একদমই ভিন্ন বিষয়। কোথাও যাচ্ছেন? ইচ্ছে করলেই কিছু ক্যারি করতে পারেন? তাহলে tripshiptask.com এ পোস্ট করে দিন। এনআইডি ভেরিফাইড ইউজার থেকে রিসিভ করে প্যাকেজটি ক্যারি করুন, সেই সাথে ইনকামও করুন। মোবাইল অ্যাপ ডাউনলোড করুন প্লে স্টোর থেকে ট্রিপশিপ টাস্ক উইথআউট এনি স্পেস। এখানে আমিও মানে আমি হয়তো পাইনি। বাট এরকম অনেক মেয়ে আছে যে বিয়ের দিন থেকে সে অশান্তি ভোগ করতেছে। হ্যাঁ? তো এখানে এখন আপনি এখন ওয়াইফ দেখে হাসব্যান্ডের ভূমিকায় বলতেছেন এটা। এখন যদি এখন মানে আমি যেরকম বলতে চাচ্ছি যে ছেলেদের দৃষ্টিকোণ থেকে ছেলেরা আবার বলবে যে লোক, ছেলেরা এটা বলতে চাইবে যে আমরা তো আর বসে ঝগড়া করার জন্য রেডি থাকি না। রাইট? একটা অশান্তি ক্রিয়েট করা হলে তখন সেটাকে আমরা আ আইদার উপর দিকে নিয়ে যাই তা নাহলে নিচের দিকে। অশান্তি ক্রিয়েট না করার জন্যই তো এই কথাটা। অশান্তি ক্রিয়েট যে মিস্টার জাকির, আমি এখানে কিছুটা কোঅপারেট করতে চাই। বিকজ আমি মিসেস বুবলির যে কথাগুলো শুনছিলাম মনোযোগ দিয়ে, এটাকে আরেকটু সহজ করে যদি বলি। দেখেন, একটা ছেলে যখন নাকি সে অবিবাহিত থাকে তখন তার আইডেন্টিটি ছেলে। বাট যখন সে বিবাহিত হলো তখন তার আইডেন্টিটি কিন্তু ছেলে প্লাস হাসব্যান্ড। এবং তার যে অ্যাক্ট বা রোল সেটা যদি আমি একদম সুস্পষ্ট বাংলা একটা উদাহরণ দেই সেটা হচ্ছে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লার সবসময় বাটখারা যদি আমাকে সোজা রাখতে হয়, এক পাল্লাতে আমার বাবা-মা, আরেক পাল্লাতে ওয়াইফ এবং তার যে আত্মীয়স্বজন, মূলত তাদেরকে ইভ্যালুয়েশনটা আমি যদি ছেলে হিসেবে প্র্যাকটিসটা না করাই যে হ্যাঁ, আমার পাল্লা সবসময় এরকম থাকবে। গতানুগতিক নিয়মে কি হয়? আমি যদি এই পাশের পাল্লায় থাকি আমি অটোমেটিক ধরেই নিব আ মানে এরকম থাকবো। এখানেই সমস্যাটা। আমি একটা ছেলে হিসেবে বলছি। দেখেন আমি একটু ব্যাকে যাই। কারণ অনেক কিছু পয়েন্ট বাই পয়েন্ট না আলোচনা করলে আমার এই উদাহরণটা হয়তোবা ফলপ্রসূ কোনো একটা মিনিং বহন করবে না। আমরা সবাই জানি যে একটা মেয়ের জন্য সবচেয়ে কাছের প্যারেন্টস এর যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে বাবা। মেয়ে কিন্তু বাবার সবচেয়ে বেশি ভক্ত এবং বাবার ক্ষেত্রেও তাই। মায়ের সাথে ভক্ত ওরকমটা না যেটা একটা মেয়ে তার বাবার সাথে ভক্ত। এবং তার অপর পক্ষে হচ্ছে গিয়ে একটা ছেলে কিন্তু তার মায়ের সাথে প্রচন্ড পরিমাণ কানেক্টেড। যতটা তার বাবার সাথে না কানেক্টেড, রাইট? তো এখন এইখানে আমাদের শিক্ষার যে দুর্বলতাটা আমি পার্সোনালি ফিল করেছি এবং এখন আমি সেই শিক্ষা নিয়ে আমি আমার ফ্যামিলিতে কি ইমপ্লিমেন্ট করছি, ইট মেক্স আ লট অফ ডিফারেন্স। কি সেটা? আমি মনে করি বিয়ের আগে বাবার একটা বড় ধরনের রোল থাকে। কারণ আমি যেহেতু ছেলে, আমি তো ছিলাম মায়ের সাথে কানেক্টেড। সবকিছু আদর, আপ্যায়ন, ভালোবাসা নিয়ে ছিলাম। কিন্তু আমার বাবা বা আমাদের বাবারা
খুব কম আমার মনে হয় 1% ও হবে কিনা সন্দেহ। তারা কি আদৌ এই রোলটা প্লে করেছে যে তুমি যে কালকে একজনের হাসব্যান্ড হবা, তোমার আইডেন্টিটিটা যে চেঞ্জ হবে from son to a husband. What are the criteria that you always need to be careful about? কারণ এখানে অনেকগুলো ইমোশনস জড়িত। তোমাকে এটা করতে হবে, তোমাকে এটা করতে হবে, এইটা বুঝতে হবে, এটা করা যাবে না। এরকম হলে এরকমভাবে ব্যালেন্স করবা। These are all A, B, C, D. এক্স্যাক্টলি। How many percentage? I don't think even 1%. সো এখানে একটা বড় মিসিং ফাদারের পক্ষে একটা ছেলের গাইডেন্সের। নাম্বার 1. নাম্বার 2, যখন নাকি একটা মেয়ে একটা ওয়াইফের আইডেন্টিটি নিয়ে আসলো, মানে বিয়ে হয়ে গেল তাদের। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মা এবং বাবা ইমোশন নিয়ে শুধু কান্নাকাটি করে আদর করে ছেলের হাতে মেয়েটাকে তুলে দিল এবং বলল, "বাবা আজকে থেকে মেয়েটার দায়িত্ব তোমার। তুমি সবকিছু।" দ্যাট ইজ কারেক্ট। আমি এটা রং না, এটা এগেইনস্ট এ না। কিন্তু মিসিং পার্টটা কি জানেন? মিসিং পার্টটা কখনো এখানে বলে দেওয়া হয় না ইদার ওই মেয়ের বাবা অথবা মেয়ের মা যে, "এই যে তুমি একটা আলাদা ওয়ার্ল্ড এ যাচ্ছ, এই ওয়ার্ল্ড এর ক্যারেক্টার গুলো সম্পর্কে তুমি কিন্তু কিছুই জানো না।" সো এখানে অ্যাডাপ্টেশন এবং কম্প্রোমাইজ যে দুটো শব্দ, এটা কিভাবে কতটুকু লেভেলে ইমপ্লিমেন্ট করা উচিত ওই ফ্যামিলিতে। কারণ এই ফ্যামিলিতে হয়তোবা এই ২ টা ওয়ার্ডের ইমপ্লিমেন্টেশন ছিল মাত্র 10%। দরকার নাই। সে হচ্ছে গিয়ে দাবি নিয়ে তার মাকে বলত, "মা আমি এটা খাবো না, এটা নিয়ে আসো।" শ্বশুরবাড়ি গেলে কি এটা বলা যাবে? এই যে বিষয়টা, এইটার মেন্টালিটি কিন্তু তৈরি করা হয়নি। সো এইখানে ২ পক্ষেরই এডুকেশনের ঘাটতি আছে। এবং এই এডুকেশনটা আমি একাডেমিক এডুকেশন বোঝাচ্ছি না। আমাদের সোশ্যাল এডুকেশন, আমাদের পারিবারিক যে এডুকেশন, যে জিনিসটা আমাদের সবসময় বোঝানো উচিত যে এইটা এখন একটা টোটালি একটা চ্যাপ্টার, ওই চ্যাপ্টারটা আলাদা এবং এই চ্যাপ্টারে তোমাকে এই রেসপনসিবিলিটি গুলো চাও বা না চাও মা এটা কিন্তু আসবে। ঠিক একই পক্ষে ছেলের ক্ষেত্রেও বাবা তুমি চাও বা না চাও এটা কিন্তু হবে। দেখুন এই যে ইমেজ ধরে জিজ্ঞেস করি যে কনফ্লিক্টটা যখন হবে, তখন দেখা গেল যে কনফ্লিক্টটা ছোট থেকে বড় হলো, তাদের হাসব্যান্ড ওয়াইফের নিজের কমিউনিকেশনের মধ্যে জিনিসটা কুলাচ্ছে না। দেন হোয়াট ইজ তখন যে সিচুয়েশনটা দাঁড়ায় যে তখন নিজেদের গণ্ডি থেকে বের হয়ে তাদের মধ্যে মধ্যস্থতাকারীর প্রয়োজন হয় বা আর্বিট্রেশনের প্রয়োজন হয়। সো এখন সেটাকে কিভাবে হ্যান্ডেল করে বা করা উচিত বা দেখেছেন করে মানুষ? দেখুন, আমাদের বৈষয়িক বিষয়গুলোতে যেকোনো একটা এলিমেন্টকে আমরা যদি হচ্ছে গিয়ে জমাই, ওইটা ধীরে, 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 ধীরে শেষ হয়ে যাবে। কারণ আমি এটা ইউজ করব। কিন্তু দূরত্ব এমন একটা জিনিস, এটা কখনো শেষ হবে না। এটা খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ব্যস্ততার কারণে কিছু কাজ অসম্পূর্ণ রয়ে যাচ্ছে? tripshiptask.com এ পোস্ট করে দিন। এনআইডি ভেরিফাইড ইউজার সিলেক্ট করে নিরাপদে নিশ্চিন্তে কাজটি করিয়ে নিন। মোবাইল অ্যাপ ডাউনলোড করুন প্লে স্টোর থেকে ট্রিপশিপ টাস্ক উইদাউট এনি স্পেস। সো এইটা সবচেয়ে ১ম এ যে জিনিসটা খেয়াল দূরত্ব কমানো উচিত। আমি মনে করি বোথ হাসব্যান্ড এবং ওয়াইফকে মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে। মিসআন্ডারস্ট্যান্ডিং হবেই, হতে পারে না, এটা ভুল হবেই। কারণ মানুষ ফেরেশতা না। এখন মিসআন্ডারস্ট্যান্ডিং হলে এইটা আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই কার দোষ? এখানে মুখ্য বিষয়টা দেখি না যে দোষটা কি, কার দোষ না, দোষটা কি, কিভাবে ওটাকে এলিমেন্ট করা যায়। এখন আমি হাসব্যান্ড, দোষ তোমার ওয়াইফের। ওয়াইফ বলল, "হ্যাঁ, আমার কিসের দোষ? দোষ তোমার।" এই যে জিনিসটা, এইটাই কিন্তু আল্টিমেটলি স্প্রিং এর মতো ধীরে, 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 ধীরে দূরত্বটাকে বাড়াতে শুরু করলো। এবং দূরত্ব যখন বাড়ে, দেখেন আমি ইসলামিক মেন্টালিটি নিয়ে বলছি। আমার মধ্যে যখন দূরত্ব বাড়বে আমার ওয়াইফের সাথে, অনেক কয়টা দূরত্ব বাড়বে। আমার ইমোশনাল দূরত্ব বাড়বে। আমার সবচেয়ে দূরত্ব মেন্টাল বেড়ে যাবে। দূরত্ব বাড়বে। আমার ফিজিক্যাল দূরত্ব বাড়বে। আমরা সবাই মানুষ। প্রত্যেকটি নিড থাকবে। এবং ওই নিড গুলো যখন একটা সার্টেন সময় আমি প্রচন্ড পরিমাণ ক্ষুধা অনুভব করব, কিন্তু আমি পাবো না। আল্টিমেটলি তখন কি বলবে মানুষ? কি বলবে সোসাইটি? বা আমি বা কি বলব? হ্যাঁ? তো এটা টিকতেছে না, বাদ দিয়ে দিই। সো ওই এন্ড আপ এ যাওয়ার আগে যে জিনিসগুলো করা উচিত, যে প্রশ্নটা আপনি আমাকে করলেন, কি করা উচিত? ফার্স্ট অফ অল মধ্যস্থতাকারীর প্রশ্নে আমি বিশ্বাসী না। কেন? আমি মনে করি আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন মুখ, চোখ, নাক, কান এবং বুদ্ধি। তো আমি আমার সর্বোচ্চটা দিয়ে আগে চেষ্টা করব যে আমি কি আদৌ আমার সব ব্যাখ্যাগুলো দিতে পারলাম কিনা কথার মাধ্যমে। কমিউনিকেশন মেক্স দ্য ফ্যাক্ট ভেরি ইজি। উই অল নো দ্যাট। এখন কমিউনিকেশনটা আমরা কি করি? অভিমান করে বন্ধ করে রাখি, কথা বলি না। তো এইটা যদি উল্টাটা করি এবং আমি আমার মনের রাগটা ঝাড়লাম, খারাপ করেই বললাম, বেডরুমের ভেতর অফ কোর্স বাচ্চারা যাতে টের না পায়। ওইটা অনেকটুকু জিনিস রিলিফ করে দেয় এবং ওইটা আমাকে কি সাহায্য করবে বা আমাদেরকে কি সাহায্য করবে? আমার বালতিটা এতটুকু যেটার মধ্যে ইমোশন ভরা। এখন আমি ওইটার মধ্যে রাগ আর ক্ষোভ ভরে রাখছি। ভাই হ্যাঁ। সো ভালো জিনিসগুলো নেয়ার তো আর আমার কোনো জায়গা নাই। কারণ এটা তো ফিক্সড। সো আমি যদি ওটাকে বমি করে দেই, ওটাকে ইচ্ছামত ঝাড়ি, ওটা কিন্তু খালি হয়ে গেল। তখন অটোমেটিক্যালি অনেক কিছু অ্যাডাপ্ট করার ক্ষমতা আমার বেড়ে যাবে। বিকজ আমি অলরেডি ঝাড়ছি। আমি অনেক কিছু বলে ফেলছি। সো কমিউনিকেশন এখানে দুজনের মধ্যে হওয়ার পর দেখবেন অনেক আনসলভড ইস্যু সলভ হওয়ার একটা ওয়ে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। নাম্বার 1।
তারপরেও যদি এরকম হয় যে না ২ জনের ইগো এত পরিমাণ বেশি, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। কারণ কম্প্রোমাইজ জিনিসটা না এক পক্ষে হয় না। আমিই ছাড়বো, তুমি ছাড়বি না বা তুমিই ছাড়বো, আমি ছাড়বো না, তাহলে কোনো রেজাল্ট আসবে না। তো এই যদি কম্প্রোমাইজ কেউই কোনো অবস্থাতে করার জন্য প্রস্তুত না থাকে, তখন মধ্যস্থতাকারীর যদি একটা ক্যারেক্টার রোল প্লে করতে হয়, প্রশ্নটা কে? এখানে সর্বপ্রথম নিষেধাজ্ঞা আমি বলব, কোন অবস্থাতেই এইটা ছেলে পক্ষেরও কেউ হইতে পারবে না, মেয়ে পক্ষেরও কেউ হইতে পারবে না। নোবডি। বায়াস থাকতে পারে। রেস্ট্রিকশন। রাইট। তাহলে কি বাকি থাকে? থার্ড পার্টি সিঙ্গুলার নাম্বার। এখন এই থার্ড পার্টি সিঙ্গুলার নাম্বার একেকটা অ্যাসপেক্ট এ আমি একেকজনকে রেকমেন্ড করতে পারি। এখন খুব যদি দেখা যায় মানটিক হইল তখন প্রজেক্ট ওখানে আবার with consult চলে যেতে পারে যেটা বা বললাম, বাট অন্য ইভেন নরমাল মেইন ডিগনিটি চলে আসে। বাট আমি মনে করি সর্বোপরি যে ধর্মেরই হোক না কেন, মুসলিম হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বুদ্ধিস্ট হোক, এদের প্রত্যেকেরই যে ধর্মযাজক, সেটা আমাদের ইমাম বাবু স্কলার ওদের বা রিজেন্ট স্কলার তাদের সাথে কনসাল্ট করা উচিত। কনসাল্ট করার পর ওখান থেকে এট লিস্ট অনেক টপিক না নিউ আসবে, যেটা নিয়ে অনেক কিছু ভাবার একটা সূত্রপাত তৈরি হবে। কিন্তু এইখানে আমি মনে করি ২ জনেরই করা উচিত। কারণ এটা যদি এমন হয় যে আমি ছেলে, আমি শুধুমাত্র ইমামের সাথে কনসাল্ট করলাম বা স্কলারের রাইট সাথে কনসাল্ট করলাম। এটা তো আমার ওয়াইফ শোনে নাই। সে তো বুঝলো না। সে ভাবলো আমি নতুন কেউ এটাকে ওরা জিনিসটা বুঝাইছি এবং বুঝছে। হ্যাঁ, প্রেজেন্ট করলাম। ২ জনকেই পথে আগাইতেছে। সো এটা এটা ইট প্রিটি মাচ র‍্যাপস আপ আওয়ার টুডেস কনভারসেশন। আজকে এই পর্যন্ত আছে। তো এই জিনিসটা আসলে আমরা শুরু করলাম যে বাবা-মায়ের সম্পর্কটা বাচ্চাদের মেন্টাল গ্রোথ এ কিভাবে প্রভাব ফেলে। নাও এটার থেকে আরো ওয়াইডার একটা ইস্যুতে আমরা চলে গেলাম যে ম্যারেজ রিলেশনশিপ। এই ম্যারেজ রিলেশনশিপ একটা মানে বড় একটা ব্যাপার এবং সেটা নিয়ে আই হোপ যে এই ধরনের ডিসকাশন আমরা আরো বাড়াতে পারি। আমাদের আশেপাশে অনেক মানুষকে দেখেছি এবং আমাদের নিজেদেরও মধ্যেও ঘটে এটা অনেক সময়। যে এই যে ২ জন মানুষ ২ ভাবে বেড়ে ওঠে, ২ চিন্তা ভাবনায় বেড়ে ওঠে। তারপর একসাথে হওয়ার পর এদের যে টিথিং প্রবলেম হোক বা এদের যে একটা পারসেপশনাল ডিফারেন্স হোক বা যেকোনো জিনিসগুলো ডিফারেন্স তো অবশ্যই আছে। এই ডিফারেন্স গুলোকে একটা লাইনে এসে অ্যালাইন করাটা এটা খুব ডিফিকাল্ট হয়। সবাই তো আর আপনার মতো বা আমাদের মতো ভোকাল নাও হইতে পারে যে সুন্দর করে বসে গুছিয়ে ডিসকাস করে সব সর্ট আউট করে ফেলবে। সো এটা একটা স্কিল সেট এটা সবার থাকে না। সো এই যে এই ধরনের যে এই জিনিসগুলা কি করলে কি হয়, কি করলে কি হয় না, কিভাবে করলে জিনিসটা ভালো হয় বা কিভাবে করা উচিত। এই যেটা বলছিলাম যে এই ধরনের কোনো ট্রেনিং বা কিছু নাই। সো এই জিনিসগুলা বিভিন্ন পয়েন্ট নিয়ে যদি আমরা আলোচনা করি, আই এম প্রিটি সিউর যে সিমিলার সিচুয়েশন এ অনেক মানুষ আছেন যারা রিলেট করতে পারবেন এবং আ অনেক নতুন পারসেপশন বা আইডিয়া বা সলিউশন বের হতে পারে এখান থেকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের জন্য এখানেই সমাপ্ত করি। আমাদের টাইমও হয়ে গেছে। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ জি, মিস্টার জাকির। থ্যাংক ইউ। জি, টেক কেয়ার। আপনাকে বাই অনেক বাই। ধন্যবাদ। থ্যাংক ইউ। ফ্রি আছেন? আপনি যে বিষয়ে দক্ষ সেই সার্ভিস অফার করুন tripshiptask.com এর মাধ্যমে। এই প্ল্যাটফর্মেরই কোনো এনআইডি ভেরিফাইড ইউজারের কাজটি করে দিন। সেই সাথে ইনকামও করুন। মোবাইল অ্যাপ ডাউনলোড করুন প্লে স্টোর থেকে ট্রিপশিপ টাস্ক উইদাউট এনি স্পেস।